এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনাদের যদি চাকরি চলে যায় তাহলে আমাদের কোম্পানিতে আপনাদের চাকরির ব্যবস্থা আমি করে দিব, আর আগে চেয়েও ভালো পোস্টে। কথাটা শুনে অরুমিতা এবং শাহিদুল ইসলাম একে অপরের দিকে তাকালো। এরপর ঐশীর সঙ্গে সব কিছু ঠিক করে তারা সেখান থেকে চলে আসলো। কয়েকদিন পর ঐশীর ফোন এলো। MK টেক্সটাইল অফিস থেকে ম্যানেজার তাকে জানানো হলো তার সঙ্গে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ফোন কেটে দেওয়ার পর ঐশী কিছুক্ষণ চুপচাপ বসে রইল আর মনে মনে ভাবলো, না, দাদুকে কোনোভাবেই আব্রাহাম ভাইয়ের কথা বলা যাবে না। যদি সব কিছু হিতে বিপরীত হয়ে যায়, আবার যদি দাদু আব্রাহাম ভাইকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে তাকে কাছে টেনে নেয়, আর আব্রাহাম ভাই যদি দাদুকে সব কিছু বলে দেয়, না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। এটা আমাকে নিজেকেই করতে হবে। অন্যদিকে আমারও মৌয়ের গাড়ি এসে বাড়ির সামনে থামলো। মৌ গাড়ি থেকে নামতে আমি তাকে কোলে তুলে নিলাম। মৌ চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কি করছো তুমি এটা? বাড়ির ভেতরে মামা মামি বাবা মা সবাই আছে, তোমার কি একটুও লজ্জা করে না? আমি মুচকি এসে চোখ টিপে বললাম, আমি পুরুষ মানুষ, আমার এত লজ্জা কিসের? লজ্জা পেলে তুমি পাবে। আর এমনিতেই তোমার লজ্জায় রাঙা মুখটা দেখলে আমার মনটা খুব শান্ত হয়ে যায়। তোমার এই লজ্জা মাখা মুখটা দেখতে আমার খুবই ভালো লাগে। কথাটা শুনে মৌ রাগে লাল হয়ে আমার বুকে কয়েকটা কিলঘুষি মারতে মারতে বলল, কুত্তা গন্ডার শয়তান, সবার সামনে আমাকে লজ্জায় ফেলার বুদ্ধি, তাই না? আমি মুসকে মুসকে হাসতে হাসতে মৌকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। সেখানে মীরা বেগম, তার স্বামী এবং আয়েশা খান বসেছিলেন। হঠাৎ আমার কোলে মৌকে দেখে আয়েশা খান ভয় চমকে উঠলেন। তিনি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ইলহাম, কি হয়েছে? আমার মেয়ের কোনো সমস্যা হয়েছে? পায়ে ব্যথা পেয়েছে? তুমি ওকে কোলে নিয়েছো কেন? আমি শুধু মুসকে মুসকে হাসছিলাম। আর মৌ লজ্জায় দু হাতে আমার শার্টের দু কলার খামচে ধরে মুখটা আমার বুকের মধ্যে গুজে দিয়েছিল। আয়েশা খান আবার উৎকণ্ঠিত হয়ে বললেন, কি হলো ইলহাম, তুমি কিছু বলছো না কেন? ঠিক তখনই সিঁড়িতে নিচে নামতে নামতে মাসুদ খান হেসে বলে উঠলেন, ওদের মুখ বন্ধ, কিছু বলবে না। আয়শা, তোমার জন্য কিন্তু একটা সুসংবাদ আছে। আয়েশা খান সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে বললেন, তোমরা বাপ মেয়ে আর জামাই মিলে আমার সঙ্গে এমন করছো কেন? কি হয়েছে বলো? আমার কিন্তু টেনশন হচ্ছে। ও এভাবে ইলহামের কোলে কেন? মাসুদ খান এবার এসে উঠলেন, তোমার মেয়ে অন্তঃসত্ত্বা, সে মা হতে চলেছে, আর আমরা নানা নানি হতে চলেছি। কথাটা শোনার পর আয়েশা খান থমকে গেলেন। তার পাশে তার ভাই, ভাইয়ের বউ, সকলে যেন এক মুহূর্তে পাথরের মূর্তিতে পরিণত হলো। আয়েশা খান কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইলেন। মনে হলো তিনি কি সত্যিই ঠিক শুনছেন। আয়েশা খান কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, সত্যি বলছো তোমরা? সেদিন পুরো বাড়ি জুড়ে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। আমি যেমন খুশিতে আত্মহারা, তেমনি খুশি আয়েশা খান ও মাসুদ খানও। দীর্ঘদিন পর তাদের জীবনে যেন একসঙ্গে নেমে এলো আনন্দের আলো। এইভাবে দিন পেরিয়ে যেতে থাকে। অন্যদিকে খান বাহাদুর তার অফিসে আবার একটি বোর্ড মিটিং ডাকলেন। মিটিংয়ে উপস্থিত সকলের দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে তিনি গর্জে উঠলেন, আর মাত্র 1 মাস 15 দিন পর আমার কোম্পানির ফ্যাশন ডিজাইনার এবং সকল ম্যানেজার আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে আমেরিকান শীতবস্ত্রের 20,000 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টে যদি কোনো কারণে মাসুদ খান পেয়ে যায় তাহলে আমার সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। তাই আমার কোম্পানি থেকে ম্যানেজার এবং 3 জন দক্ষ ফ্যাশন ডিজাইনার একে কিংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আর পুরো বাংলাদেশ থেকে 2 জনই ফ্যাশন ডিজাইনার নিয়ে উন্নত মানের ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন তৈরি করো। কোনোভাবেই এই প্রজেক্ট হাতছাড়া করা যাবে না। এরপর খান বাহাদুর ঐশীর দিকে তাকিয়ে বলল, ঐশী, তোকে একটা কাজ দিয়েছিলাম, তুই সেই কাজটা করেছিলি? মাসুদ খানের কোম্পানিতে কে এমন আছে যে এভাবে আমার সঙ্গে টক্কর দিয়ে আমার কোম্পানির কাঁচামাল, গুণগত মান সব কিছুর সঙ্গে হুবহু 100% মিল রেখে টেন্ডার তৈরি করছে? আর তারা একে কিংয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ করলো? কথাটা শুনে ঐশীর বুকের ভেতরটা ধুক করে উঠল। মনের মধ্যে অজানা এক ভয় জন্ম নিল। শরীরের ভেতর দিয়ে শিহরণ বয়ে গেল। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, দাদু, আমি সব কিছু খোঁজ খবর নিচ্ছি। কিছুদিনের মধ্যেই একটা ব্যবস্থা হয়ে যাবে। যে লোকটা মাসুদ খানের হয়ে কাজ করছে, খুব শীঘ্রই তার বিরুদ্ধে একটা মামলা করে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিব। অন্যদিকে মৌ ও মাসুদ খান জাপানিজ কোম্পানির অফিসে গেল। সেখানে আমি গেলাম না। আমি MK টেক্সটাইলের অফিসে বসে আমেরিকান কোম্পানির প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। জাপানিজ কোম্পানির অফিসে মৌ ও মাসুদ খানের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। তাদের প্রজেক্টের অগ্রিম অর্থ গ্রহণ করার পাশাপাশি
আরও কিছু প্রসেসিং সম্পন্ন করতে হয়েছিল। এদিকে আমি আমার কেবিনে বসে কাজ করছিলাম। ঠিক সেই সময় ম্যানেজার শাহিদুল ইসলাম ঐশীকে নিয়ে MK টেক্সটাইলের অফিসে আসে। মোহাম্মদ মাসুদ খান অফিসে নেই। এই সুযোগে আমাকে যে কোনো একটা ঝামেলায় ফেরার পরিকল্পনা ছিল তাদের। ঐশী MK টেক্সটাইলের অফিসে পৌঁছানোর আগেই অরুমিতা আমার কেবিনে চলে আসে। তারপর অকারণে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। কথাগুলোর কোনো গুরুত্ব ছিল না, শুধু কোনোভাবে 10-15 মিনিট সময় কাটানো, এটাই ছিল ঐশী, অরুমিতা ও ম্যানেজার শাহিদুল ইসলামের পরিকল্পনা। কিছুক্ষণ পর ঐশী MK টেক্সটাইলের অফিসে প্রবেশ করলো। ম্যানেজার শাহিদুল ইসলাম তখন অফিসের বিভিন্ন স্টাফের সঙ্গে ঐশীর পরিচয় করিয়ে দিতে শুরু করলো। তিনি বললেন, ইনি হচ্ছেন খান টেক্সটাইলের ভবিষ্যৎ সিও। আমাদের কোম্পানি তাদের কোম্পানির সঙ্গে টক্কর দিয়ে এত বড় একটা প্রজেক্ট নিয়ে এসেছে, তাই আমাদের কোম্পানির অফিসটা একটু দেখতে এসেছেন উনি। অফিসের কেউ ঐশীকে সম্মান জানালো, কেউ হাই হ্যালো করলো, কেউ আবার তার সঙ্গে ভালো মন্দ বিভিন্ন কথা বলতে লাগলো। অন্যদিকে আমার কেবিনে তখন আমি মাথা নিচু করে কাজ করছিলাম। ঠিক সেই মুহূর্তেই অরুমিতা হঠাৎ নিজের শরীরে কাপড় ছিঁড়তে শুরু করলো। বিষয়টি আমার চোখ এড়ালো না। হঠাৎ অরুমিতা চিৎকার করে উঠল, বাঁচাও 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 বলে। তার চিৎকারে পুরো অফিস যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। বাইরে থেকে সেই চিৎকার শুনে ঐশী, ম্যানেজার শাহিদুল ইসলাম সহ আরও কয়েকজন দৌড়ে এগিয়ে এলো। চিৎকারের শব্দ অনুসরণ করতে করতে তারা আমার কেবিনের সামনে এসে পৌঁছালো। কেবিনের দরজা ভিতর থেকে লক করা ছিল। ম্যানেজার শাহিদুল ইসলাম ও ঐশী মিলে দরজায় ধাক্কা দিতে লাগলো। ঠিক তখন অরুমিতা দ্রুত কেবিনের দরজা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঐশীর চোখ আটকে গেল অরুমিতার দিকে। তার পোশাক ছেঁড়া, চুল এলোমেলো, চেহারায় আতঙ্কের ছাপ। ঐশী দ্রুত নিজের ওড়না দিয়ে অরুমিতাকে ঢেকে নিল এবং উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অরুমিতা কান্না করতে করতেই বলল, ইলহাম স্যার আমাকে জোর করেছিলেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য। আমি রাজি না হয় আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করেন। আমি তখনও দাঁড়িয়ে, আমি যেন বুঝতে পারছি না হঠাৎ কী ঘটছে। কিন্তু যখন ধীরে ধীরে পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। মাথা চক্কর দিতে শুরু করলো, শরীর থরথর করে কেঁপে উঠল। কারণ আমার মনে পড়ে গেল নিজের বাড়ির কথা, নিজের আপন মানুষগুলোর কথা, যারা একদিন আমাকে এমন অপবাদ দিয়ে এমন অপমান করেছিল, হেনস্থা করেছিল, আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। সেই পুরনো অপমানের প্রতিটি মুহূর্তই যেন একসঙ্গে ফিরে এলো আমার চোখের সামনে। সব কিছু মনে পড়তে আমার রুহু কেঁপে উঠল। আমার দৃষ্টি হঠাৎ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা ঐশীর দিকে। অরুমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে সে। মুহূর্তের মধ্যে আমার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। মনে হলো আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। ঐশী এখানে কী করছে? আর তখনই আমার বুঝতে আর এক মুহূর্ত বাকি রইল না, এই সমস্ত নাটক, আমাকে ফাঁসানোর পুরো পরিকল্পনা, সব কিছু নৈপথ্যে রয়েছে ঐশী খান। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমার বুকের ভিতরে জমে থাকা রাগ যেন মুহূর্তের মধ্যেই অগ্নিগিরির মতো বিস্ফোরিত হতে চাইছে। মনে হচ্ছিল এই মুহূর্তে ঐশীকে ধরে টেনে এসে 2 টুকরো করে ফেলবো, কিন্তু তা করতে পারবো না। কারণ পুরো অফিসের সামনে কিভাবে প্রমাণ করব যে এটা নিছক একটি সাজানো নাটক? কিভাবে বোঝাবো যে আমাকে পরিকল্পনাভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? আর এই পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড অরুমিতাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা ঐশী খান। তবুও হঠাৎ আমার নিজের মনে প্রশ্ন এলো, ঐশী এখানে কেন? সেখানে কিভাবে এলো? কী উদ্দেশ্যে এলো? আর এত বড় পরিকল্পনা সে কখন তৈরি করলো? আর আমি এখানে আছি তা ঐশী জানলো কিভাবে? প্রশ্নগুলো একের পর এক আমার মাথায় ভেতর ঘুরপাক খেতে লাগলো। এরই মধ্যে ঐশী ফোন করে পুলিশকে খবর দিয়ে দিল। ম্যানেজার শাহিদুল ইসলাম তখন আমার দিকে তাকিয়ে তীব্র ঘৃণা ভরা কণ্ঠে বলে উঠল, জি স্যার, আপনি এত নিচু মনের মানুষ? একটা অসহায় মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি এই কাজটা করতে পারলেন? আমার বুকের ভিতর যেন আগুন জ্বলে উঠল। স্টপ! আমাকে ফাঁসানো হচ্ছে। এই অরুমিতা আর ঐশী খান টেক্সটাইল থেকে এসেছে। আমার মনে হচ্ছে তারাই আমাকে ফাঁসানোর সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। আমার কথা শেষ হওয়ার আগেই আশেপাশে থাকা কয়েকজন স্টাফের আগে ফেটে পড়ল। একজন ক্ষুদ্র কণ্ঠে বলে উঠল, স্যার ফালতু কথা বলবেন না। আপনি একটা অসহায় মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সঙ্গে জোর জবরদস্তি করছেন, আবার এখন বলছেন মিস ঐশী আপনাকে ফাঁসাচ্ছে। আরেকজন রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনাদের মতো মানুষের জন্যই দেশটা কলঙ্কিত হয়ে গেছে। প্রত্যেকটা অফিসে মেয়েদের কাজ করা কঠিন হয়ে গেছে আপনাদের মতো মানুষের কারণে। ম্যানেজার শাহিদুল ইসলামও তখন তীব্র ঘৃণা ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, স্যার, আপনি এতটা নিচে নামতে পারেন সেটা আমি জানতাম না। মিস ঐশী আমাদের অফিসে এসেছিলেন। আমাদের কোম্পানি তাদের সঙ্গে টক্কর দিয়ে 10,000 কোটি টাকার প্রজেক্ট নিজেদের করে নিয়েছি, তাই আমাদের অফিস ঘুরে দেখতে এসেছেন। তিনি তো আপনাকে ভালোভাবে চিনতেনই না। আমি কিছু বলার আগে বাইরে থেকে পুলিশের উপস্থিতির খবর পাওয়া গেল। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সেখানে উপস্থিত হলো। একজন পুলিশ অফিসার চারপাশে তাকিয়ে বলে উঠল, এখানে মিস ঐশীকে?
যিনি থানায় ফোন করে অভিযোগ করেছেন? পুলিশের কথা শুনে আমি যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেলাম। আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। মনে হলো আবারও কি আমাকে সেই অসম্মানের মুখোমুখি হতে হবে? আবারও কি আমাকে মানুষের সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে? লজ্জায় আমার বুকটা যেন ভারী হয়ে উঠল। মনে হলো মাটি যদি এই মুহূর্তে ফেটে যেত তাহলে আমি লজ্জায় সে মাটির ভিতরে ঢুকে যেতাম। তখন ঐশী পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, অফিসার, আমি আপনাকে ফোন করে অভিযোগ করেছি এই সিও আমার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটি এই মেয়েটাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, হয়তো করেও ফেলেছে। কথাটা শুনে আমার মাথা লজ্জায় আরও নুয়ে গেল। আমার ভেতরটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। মনে হলো এই মুহূর্তে আমি ঐশীকে ধরে বিল্ডিংয়ের 6 তলা থেকে নিচে ফেলে দিই, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। পুলিশ অফিসার তখন ঐশীর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মিস ঐশী, আপনি ভিকটিমকে নিয়ে থানায় আসুন, আমি আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। গ্রেপ্তার শব্দটা আমার কানে পৌঁছাতেই আমার চোখ মুখ লাল হয়ে উঠল। এসি চলা শীতল কেবিনটার ভেতরেও আমার শরীর ঘামে ভিজে উঠতে লাগলো। এই 6 মাসে আমি মৌকে ভালোবেসে ফেলেছি, ভীষণ ভালোবেসে ফেলেছি। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, মৌকে কি হারিয়ে ফেলবো? মৌকে আমাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে? মৌকে আমার থেকে দূরে সরে যাবে? এই চিন্তাগুলো আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেলতে লাগলো। আর ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠলো মৌয়ের সেই লজ্জায় রাঙা মুখটা, যে মুখটা লজ্জা পেয়ে বারবার আমার বুকের মধ্যে গুঁজে দিত, যে মুখটা দেখলে আমার সমস্ত রাগ অভিমান ক্লান্তি সব কিছু কোথায় যেন হারিয়ে যেত। অজান্তে আমার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো, তারপর আরেক ফোঁটা। অবশেষে অশ্রু থামলো না। আমার মনের ভিতর এখন যেন একসঙ্গে হাজারো ঝড় তুফান বয়ে চলেছে। কিন্তু সেই সমস্ত চিন্তার মাঝেও আমার মাথায় কেবল একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, মৌকে আমাকে বিশ্বাস করবে? আমি কি মৌকে হারিয়ে ফেলবো? মৌ কি ভুল বুঝবে আমাকে? এই চিন্তাগুলোই যেন আমার বুকের ভেতরটাকে ছিঁড়ে ফেলছে। এরই মধ্যে পুলিশ অফিসার আমার হাতে হাত করা পরিয়ে আমাকে নিয়ে যেতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে অফিসের দরজার সামনে এসে উপস্থিত হলো মৌ। আমার হাতে হাত করা দেখে মৌয়ের বুকের ভেতরটা যেন মুহূর্তের মধ্যেই কেঁপে উঠল। মনে হলো কেউ যেন তার শরীর থেকে রুহটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, শরীর থরথর করে কাঁপতে লাগলো। মৌ আর নিজেকে সামলাতে পারলো না, সেই চিৎকার করে বলে উঠল, অফিসার, আপনারা ইলহামকে কেন গ্রেপ্তার করেছেন? তার অপরাধ কি? কেন তাকে নিয়ে যাচ্ছেন? মৌয়ের কণ্ঠে ছিল আতঙ্ক, অসহায়ত্ব আর বুক ভরা অস্থিরতা। তখন ঐশী ধীরে ধীরে মৌয়ের সামনে এসে দাঁড়ালো। তারপর ঠান্ডা অথচ বিষমাখা কণ্ঠে বলল, আপনার কোম্পানির স্বনামধন্য সিও আপনার একজন নারী স্টাফকে ধর্ষণের চেষ্টা করেছেন। মেয়েটা ঠিকমতো কিছু বলতেও পারছে না, হয়তো হয়তো সে ধর্ষণ করে ফেলেছে। কথাগুলো শুনে মৌ যেন কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে ধীরে ধীরে ঐশীর দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, আপনি এসব কি বলছেন? আর আপনি কে? আমাদের অফিসে আপনি কি করছেন? তখন ম্যানেজার শাহিদুল ইসলাম সামনে এসে বলল, ম্যাম, উনি হচ্ছেন মিস ঐশী খান, টেক্সটাইলের ভবিষ্যৎ সিও। আমাদের কোম্পানি তাদের সঙ্গে টক্কর দিয়ে এত বড় সাফল্য অর্জন করেছে, তাই আমাদের অফিসটা একটু ঘুরে দেখতে এসেছেন। মৌ যেন কিছুই বুঝতে পারছিল না। তার চোখে বারবার আমার দিকে চলে আসছিল, হাতে হাত করা, মুখে অসহায়তা, চোখে জমে থাকে অশ্রু। আর ঠিক তখন অরুমিতা সরাসরি মৌকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, ম্যাম, ইলহাম স্যার আমার সঙ্গে জোর জবরদস্তি করেছেন, আমার সব কিছু শেষ করে দিয়েছেন। কথাগুলো শুনে ময়ের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। তার বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। ইলহাম, সেই কাজটা কেন করলে? তুমি তো আমার সবকিছু, তোমাকে উজাড় করে দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম। তার বিশ্বাস দিয়েছিল, তার পুরো জীবনটা তার হাতে তুলে দিয়েছিল। তাহলে তাহলে এমনটা কেন হলো? ময়ের বুকের ভেতর যেন কোনো শব্দই বেরোচ্ছিল না। তখনই পাশে দাঁড়িয়ে থেকে একজন স্টাফ হঠাৎ বলে উঠল, অফিসার, আপনি জানেন না এই লোকের চরিত্র কেমন? আমাদের মৌ ম্যাডামের গায়ে কাপড় ঠিক করার অজুহাতে কতবার যে আজে বাজে ভাবে হাত দিয়েছে তার কোনো হিসাব নেই। কথাগুলো ময়ের কানে পৌঁছালো, কিন্তু যেন পৌঁছালোও না। সে শুনছিল অথচ কিছুই শুনতে পাচ্ছিল না। মনে হচ্ছিল চারপাশের সমস্ত শব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মৌ যেন হঠাৎ বধির হয়ে গেছে। তার শরীর কাঁপছিল, চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা হাত করা পড়া মানুষটির দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা শুধু একটা প্রশ্নই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, ইলহাম, তুমি কি সত্যি আমাকে এমন করে ভেঙে দিলে? আমি অসহায়ের মতো ময়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। যে মানুষটা একসময় নিজের অনুভূতিকে কারো সামনে প্রকাশ করতো না, সেই আমি আজ নিজের স্ত্রীকে হারানোর ভয়ে ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছি। মৌকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে এখন মৌকে ছাড়া একটা মুহূর্ত থাকা আমার পক্ষে অসম্ভব। পুলিশ যখন আমাকে নিয়ে যেতে শুরু করলো, তখন আমি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, শুধু একবার ময়ের মুখটা দেখার জন্য। মৌ স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার চোখে অশ্রু, আমার চোখে অশ্রু,
দুজনের চোখের জল যেন নীরবে একে অপরের সঙ্গে কথা বলছিল। আমি যখন পুলিশের সঙ্গে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলাম, তখনও আমি পিছন ফিরে ময়ের দিকে তাকিয়েছিলাম। আর হঠাৎই ময়ের মনে হলো আমার চোখ তাকে কিছু বলতে চাইছে। আমার চোখ যেন নীরবে বলছে, মৌ, আমি এমন কিছু করিনি। আমি তোমাকে ছাড়া অন্য নারীকে কোনো স্পর্শ করিনি কখনো। তুমি আমাকে বিশ্বাস করো। হঠাৎ কি হলো কেউ জানে না। মৌ আচমকে চিৎকার করে উঠল। অফিসার থামুন। তার কণ্ঠে এমন এক তীব্রতা ছিল যে পুলিশের পা থেমে গেল। ময়ের চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রুর আড়ালে ছিল অটুট বিশ্বাস। সে কাঁপা অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমার ইলহাম এটা করতে পারে না। আমি বিশ্বাস করি না আমার ইলহাম এই কাজ করেছে। মাত্র 3টি শব্দ, কিন্তু শব্দগুলো অফিসের বাতাসে ছড়িয়ে পড়তে যেন মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ বদলে গেল। ঐশী, অরুমিতা, শাহিদুল ইসলাম সকলের মুখে একসঙ্গে বিস্ময় জমে গেল। অফিসের প্রতিটি স্টাফের চোখ বড় বড় হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, কারো নিঃশ্বাস যেন গলায় আটকে গেছে। মনে হলো সবার বুকের ভেতর যেন একসঙ্গে কোনো অদৃশ্য বিস্ফোরণ ঘটেছে। ঐশীর বুকের ভেতরটা ধক করে উঠল। সে মনে মনে শুধু একটা কথাই ভাবল, আমার ইলহাম। মিস মৌ এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইছে? একই প্রশ্ন অরুমিতা আর শাহিদুল ইসলামের মনেও জন্ম নিল। তারা দুজনে অবিশ্বাসে ময়ের দিকে তাকিয়ে রইল। পুলিশ অফিসার ধীরে ধীরে পিছন ফিরে ময়ের দিকে তাকিয়ে বললেন, আমি শুনেছি আপনি এই কোম্পানির মালিকের মেয়ে। হয়তো কোনো একটা কারণে আপনার বাবা তাকে এই কোম্পানির সিইও করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি তার প্রতি অন্ধবিশ্বাস রাখবেন। পুলিশ অফিসার কিছুটা কঠোর কণ্ঠে আবারও বললেন, আর আপনি এটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন যে সে এই অপরাধ করেনি? আপনি তো তখন অফিসে ছিলেন না। কি হয় আপনার এই ইলহাম? মৌ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ তখন আমার দিকে স্থির। তারপর ধীরে ধীরে সে বলল, আমার ইলহাম সেই কোম্পানির সিইও হওয়ার আগে ময়ের গলা কেঁপে উঠল। সে আমার হাজব্যান্ড। কথাটা বলার সময় তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। চোখের জল গড়িয়ে পড়ছিল অনবরত। ময়ের কণ্ঠ আরো ভারী হয়ে উঠল। তবুও সে থামল না। তারপর কাপা ঠোঁটে সে বলল, সে আমার ভালোবাসার মানুষ। সে আমার গর্ব। সে আমার গর্ভের সন্তানের বাবা। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো অফিস আবারও নিস্তব্ধ হয়ে গেল। ঐশীর চোখ বিস্ময়ে স্থির। সে কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। তার মনে হলো সে যে মানুষটাকে এতদিন নিজের, একদিন তাকে ভালোবেসেছে, সে আব্রাহাম তার অজান্তেই অন্য এক জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। অরুমিতার মুখের রঙ মুহূর্তের মধ্যে ফ্যাকাশ হয়ে গেল। তার সাজানো অভিযোগের আড়ালে দাঁড়িয়ে থাকা ময়ের অটুট বিশ্বাস যেন তার বুকের ভিতর কাটার মতো বিঁধতে লাগলো। আর শাহিদুল ইসলাম, সে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যে মানুষটি কয়েক মুহূর্ত আগেও আমাকে অপরাধী বলে সবার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, সে এখন ময়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই সম্পর্কটা তার ধারণার চেয়ে অনেক গভীর। অফিসের বাকি স্টাফরাও একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। কেউ কিছু বলল না, কারণ ময়ের কণ্ঠে এখন এমন এক বিশ্বাস ছিল যা যুক্তির চেয়েও শক্তিশালী। পুলিশ অফিসার কিছুক্ষণ ময়ের দিকে তাকিয়ে থেকে বললেন, ও, তার মানে মিস্টার ইলহাম আপনার হাজব্যান্ড? কিন্তু পরক্ষণে তিনি আবার বললেন, তাতে কি হয়েছে? আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারছেন যে সে এই কাজটা করেনি? আপনি তো ঘটনাস্থলে ছিলেন না। মৌ ধীরে ধীরে নিজের চোখের জল মুছে নিল। তারপর আমার দিকে তাকিয়ে সাহসী কণ্ঠে বলল, একজন পুরুষের চরিত্র সম্পর্কে পৃথিবীতে তার স্ত্রীর চেয়ে বেশি আর কেউ জানতে পারে না। ময়ের চোখে তখন অশ্রু ছিল, কিন্তু কণ্ঠে ছিল অটুট বিশ্বাস। ইলহাম আমার হাজব্যান্ড। আমি তার চরিত্র সম্পর্কে জানি। সে এমন কাজ করতে পারে না। ময়ের মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো যেন আমার বুকের ভেতর সরাসরি কি আঘাত করলো। আমার চোখের জল আর ধরে রাখতে পারলাম না। অজরে কাঁদতে লাগলাম। আমার বুক ফুলে উঠল। মনে হলো এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকে সমস্ত ভয়, সমস্ত অসহায়ত্ব, সমস্ত দুঃখ। ময়ের একটা বিশ্বাস ভরা কথাই যেন মুহূর্তের জন্য সব দূরে সরে গেল। আমি মনে মনে শুধু একটা কথাই বললাম, মৌ, আমি তো শুধু এটাই চেয়েছিলাম, তুমি যেন আমাকে বিশ্বাস করো। ময়ের এই বিশ্বাস আমার কাছে 1000 কোটি টাকার চেয়েও মূল্যবান। কারণ পৃথিবীর সমস্ত সম্পদ হারিয়ে গেলেও একজন মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের বিশ্বাস হারিয়ে গেলে মানুষ বেঁচে থেকেও ভেতর থেকে মরে যায়। পুলিশ অফিসার তখন ময়ের দিকে তাকিয়ে বললেন, মিসেস মৌ, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ বা যুক্তি আছে যার মাধ্যমে আমি বিশ্বাস করতে পারি যে মিস্টার ইলহাম এই কাজ করেননি? মৌ তখন ধীরে ধীরে বুকটা সোজা করে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় হয়ে উঠল। চোখে তখনও অশ্রু ছিল, কিন্তু সেই অশ্রুর আড়ালে জ্বলে উঠেছিল এক অদম্য বিশ্বাস। সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই আছে। আমার কাছে সঠিক প্রমাণও আছে, যুক্তিও আছে। ময়ের কথা শেষ হতেই মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ বদলে গেল। অরুমিতার গলাও শুকিয়ে গেল। তার শরীরে লোম দাঁড়িয়ে গেছে। মনে হলো বুকের ভেতর থেকে নিঃশ্বাসটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। ঐশী আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। মনের ভিতর একটাই ভয়,
যদি সত্যিই কোনো প্রমাণ বেরিয়ে আসে, যদি পুরো পরিকল্পনা প্রকাশ হয়ে যায়, আর এটা দাদার কানে পৌঁছালে আমি অতীতে আব্রাহামের বিরুদ্ধে যা যা করেছি সব কিছু বের হয়ে আসবে, তাহলে তাহলে সব কিছু শেষ। ম্যানেজার শাহিদুল ইসলামেরও শরীর কাঁপছিল, তারও মুখ শুকিয়ে গেছে, গলার ভেতরে যেন কথাগুলো আটকে গেছে। অফিসের অন্যান্য স্টাফদের চোখে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সকলেই নিঃশ্বাস বন্ধ করে মোয়ের দিকে তাকিয়ে আছে। মো আবার ধীরে ধীরে বলল, আচ্ছা অফিসার, আপনি একবার আমার দিকে তাকান, তারপর যার সঙ্গে আমার হাজবেন্ডের এসব করেছে বলে দাবি করা হচ্ছে সেই মেয়েটার দিকেও তাকান। মো একটু থামলো, তারপর শান্ত অথচ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, এবার বলুন তো, আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর? পুলিশ অফিসার কিছুক্ষণ মো আর অনুমিতার দিকে তাকিয়ে রইলেন, তারপর মুচকি এসে বললেন, মিসেস মৌ, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কাকে আপনি কার সঙ্গে তুলনা করছেন? আপনার সৌন্দর্যের সামনে তো সব কিছুই তুচ্ছ। আপনাকে দেখলে যে কোনো মানুষ বলবে স্বর্গ থেকে ভুল করে পৃথিবীতে চলে আসা কোনো অপ্সরা। কথাটা শুনে অফিসের পরিবেশ যেন এক মুহূর্তের জন্য নীরবতায় নেমে এলো। মো তখন সরাসরি পুলিশ অফিসারের চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের বিয়ের সময় জানেন আমাদের মধ্যে কতটা ঝামেলা চলছিল? মোয়ের কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। তাই বাসর রাতে আমি আমার স্বামীকে বলেছিলাম আমার কাছ থেকে যেন সেই স্ত্রীর অধিকার পাওয়ার কোনো আশা না করে। চারপাশে সবাই নিঃশব্দ হয়ে গেল। মো আবার বলল, আমার হাজবেন্ড সেই কথাটাকে সম্মান করেছে। একই রুমে, একই ছাদের নিচে, একই বিছানায় থেকেও 3টা মাস সে কখনো আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ পর্যন্ত করেনি। মোয়ের কণ্ঠে তখন গর্বের সঙ্গে মিশেছিল গভীর আবেগ। তার উপর আমার সম্পূর্ণ অধিকার থাকার পরেও সে যদি তখন আমার উপর জোর জবরদস্তি করত, আমি কি কাউকে বলতে পারতাম? মো একটু থামলো, তারপর প্রশ্ন করলো, অথবা সে যদি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতো, সেটা কি অন্যায় হতো না? তবুও সে কখনো আমার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার এক শরীরে একটা স্পর্শ পর্যন্ত করেনি। কেউ কোনো কথা বলল না। মো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, তারপর সবার সামনে আমার মুখ দুহাত দিয়ে ধরে কপালে একটা গভীর চুমু এঁকে দিয়ে বলে, ইলহাম, পৃথিবীতে কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি আমার নিজের চেয়েও তোমাকে বেশি বিশ্বাস করি। তুমি এমন কিছু করতে পারো না। আমার চোখ মুহূর্তে বড় হয়ে গেল, আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি এক দৃষ্টিতে মোয়ের দিকে তাকিয়ে রইলাম। মো তখন আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমার সেই স্বামী এমন একটা 2 টাকার দেখতে কুৎসিত একটা মেয়েকে জোর জবরদস্তি করছে, এটা আমি কিভাবে বিশ্বাস করব? কথাটা শেষ হতেই আমার বুকের ভিতর যেন ঢেউ উঠল। আমার চোখে বিস্ময়, মুখে কোনো কথা নেই, শুধু মোয়ের দিকে তাকিয়েছি এক দৃষ্টিতে। ওই সে চোখ এত বড় বড় হয়ে গেল, মনে হলো চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। সে চারপাশে তাকাতে লাগলো, কিভাবে এখান থেকে বেরিয়ে যাবে সেই পথ খুঁজতে লাগলো। অরুমিতার মুখের রঙ মুহূর্তের মধ্যে বদলে গেল, তার বুকের ভেতর আতঙ্ক জমাট বাঁধলো। মনে মনে সে কাঁপতে কাঁপতে ভাবলো, আমি কি তাহলে ধরা পড়ে গেলাম? আমি কি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে ফেললাম? আর ম্যানেজার শাহিদুল ইসলামের অবস্থা আরও ভয়াবহ। তার কলিজা যেন শুকিয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে গেছে। অফিসের অন্যান্য স্টাফদের চোখও বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ আগের আতঙ্কের জায়গায় ধীরে ধীরে তাদের মুখে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো এতক্ষণ ধরে তারা যে মানুষটিকে অপরাধী ভেবে দাঁড় করিয়ে রেখেছিল, তার সত্যিটা যেন ধীরে ধীরে তাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। পুলিশ অফিসার তখন ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, মিসেস মৌ, আপনার যুক্তিটা সত্যিই খুব শক্তিশালী। তবে পুলিশের কাছে এই যুক্তি হয়তো খুব বেশি কাজে আসবে না, কিন্তু আদালতে এই যুক্তির গুরুত্ব অনেক বেশি হতে পারে। ঠিক তখনই পিছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। অফিসার! সবাই চমকে পিছনে তাকালো। মাসুদ খান সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি অনেকক্ষণ ধরে দূর থেকে সবকিছু দেখছিলেন এবং শুনছিলেন। এবার আর নিজেকে চুপ করে রাখতে পারলেন না। তিনি বলে উঠলেন, অনেকক্ষণ ধরে আপনাদের পেছন থেকে কথাগুলো দেখছি আর শুনছি, কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না। মো পিছন ফিরে তাকাতেই তার চোখে পড়ল তার বাবা। পর মুহূর্তে সে ছুটে গিয়ে মাসুদ খানকে জড়িয়ে ধরল। বুকের ভিতর জমে থাকা সমস্ত কষ্টই যেন বাবার বুকে মাথা রাখতেই অশ্রু হয়ে বেরিয়ে এলো। মো কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার ইলহাম এই কাজ করতে পারে না। আমি নিজের চেয়েও বেশি ওকে বিশ্বাস করি। মাসুদ খানের কথা শেষ হতেই যেন পুরো অফিসের বাতাসটাই হঠাৎ ভারী হয়ে গেল। কয়েক মুহূর্ত আগেও যেখানে উত্তেজনা, চিৎকারের অভিযোগ চারপাশে কাঁপছিল, সেখানে এখন নেমে এসেছে এক অস্বস্তিকর নীরবতা। মাসুদ খান ধীরে ধীরে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি ইলহাম এই কাজ করেনি। এতক্ষণ আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার মেয়ের বিশ্বাসটা কতটা গভীর তার স্বামীর প্রতি, সেটা দেখছিলাম। আর আজ আমি নিজের চোখে দেখলাম পৃথিবীর সমস্ত অপশক্তি তোর বিশ্বাসের কাছে কতটা তুচ্ছ। মো বাবার বুকে মুখ লুকে অধরে কাঁদছিলেন।
তার বুকের ভেতর যেন এতক্ষণে জমে থাকে সমস্ত ভয়, কষ্ট আর অসহায়তা একসঙ্গে কান্না হয়ে বেরিয়ে আসছিল। মাসুদ খান এবার ধীরে ধীরে পুলিশ অফিসারের দিকে তাকালেন। তার কণ্ঠে এবার আর কোনো উত্তেজনা নেই, বরং সেই কণ্ঠে ছিল এমন এক দৃঢ়তা যা শুনলে যে কারো বুকের ভেতর অজান্তেই একটি শিহরণ বয়ে যায়। অফিসার, আমার মেয়ের জামাই এবং এই কোম্পানির সিইও যে কেবিনে বসে, একটা সময় সেই কেবিনটাই ছিল আমার, আর তখন আমি সেখানে একটা গোপন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। কথাটা শেষ করে তিনি আর এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, চলুন অফিসার, আজ না হয় সেই সিসিটিভি ফুটেজটাই দেখা যাক। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো অরুমিতা, ঐশী আর শাহিদুল ইসলামের ওপর। অরুমিতার মুখে সমস্ত রক্ত মুহূর্তে শুকিয়ে গেল। কিছুক্ষণ আগে যে মেয়েটি কাঁদতে কাঁদতে নিজেকে অসহায় প্রমাণ করার চেষ্টা করছিল, তার চোখের ভিতরে এখন স্পষ্ট আতঙ্ক। তার ঠোঁট কাঁপছে, গলাও শুকিয়ে কাট, মনে হচ্ছে বুকের ভিতর কেউ হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ড মুঠো করে চেপে ধরেছে। ঐশী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে আগের সে আত্মবিশ্বাস নেই। যে পরিকল্পনাকে সে এত নিখুঁত ভেবেছিল, যে পরিকল্পনার মাধ্যমে আমাকে সবার চোখে অপরাধী বানিয়ে দিতে চেয়েছিল, সেই পরিকল্পনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে একটি সিসিটিভি ক্যামেরা। আর শাহিদুল ইসলাম, তার ঠোঁট শুকিয়ে গেছে, চোখের পাতা পর্যন্ত নড়ছে না। মনে হচ্ছে তার সামনে ধীরে ধীরে এমন একটি দরজা খুলে যাচ্ছে যার উপাসে রয়েছে তার নিজের ধ্বংস। অরুমিতা ধীরে ধীরে ঐশীর কাছে এগিয়ে গেল, তারপর কাপা কণ্ঠে পিসপিস করে বলল, ম্যাম, কিছু একটা করুন। আমরা তো মনে হয় ভালোভাবেই ফেসে গেছি, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। শাহিদুল ইসলামও নিচু গলায় একই কথা বলতে শুরু করলো। ম্যাম, কিছু একটা করতে হবে, যদি ফুটেজে সব কিছু ধরা পড়ে যায়। ঐশী তীক্ষ্ণ চোখে দুজনের দিকে তাকালো। তার নিজের ভেতরের আতঙ্ক ছিল, কিন্তু সেটা প্রকাশ করলো না, বরং দাঁত চেপে নিচু গলায় বলল, এখানে যা হবে হোক, তোমরা ভুলেও আমার নাম মুখে নেবে না। অরুমিতা আতঙ্কিত চোখে তাকালো। ঐশী আবার বলল, আমি এখান থেকে বের হওয়ার পর তোমাদের জন্য যা যা করা দরকার সব করব, কিন্তু যদি একবারও আমার নাম মুখে নাও তাহলে তোমাদের জন্য আমি কিছুই করব না। কথাগুলো শুনে অরুমিতা আর শাহিদুল ইসলাম একে অপরের দিকে তাকালো, কিন্তু তাদের চোখে তখন আর কোনো ভরসা ছিল না, কারণ তারা বুঝে গিয়েছিল এখন তাদের ভাগ্য তাদের নিজেদের হাতে নেই। কিছুক্ষণের মধ্যেই সিসিটিভি ফুটেজ চালু করা হলো। পুরো অফিসের মানুষ নিস্তব্ধ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এই স্ক্রিনে দেখা গেল আমি আমার কেবিনে বসে নিজের কাজ করছিলাম। অরুমিতা সেখানে ঢুকলো। কিছুক্ষণ সে আমার সঙ্গে কথা বলল। আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর তারপরেই হঠাৎ অরুমিতা নিজের পোশাক ছিঁড়তে শুরু করলো, নিজের চুল এলোমেলো করলো, তারপর নিজেই চিৎকার করে উঠলো, বাঁচাও, বাঁচাও। দৃশ্যটা স্ক্রিনে চলতে থাকলো, কিন্তু অফিসের ভিতর যেন সময় থেমে গেছে। কেউ কোনো কথা বলছে না, কারো মুখে কোনো শব্দ নেই। সবার চোখ ধীরে ধীরে ঘুরে গেল অরুমিতার দিকে। অরুমিতার মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। তার ঠোঁট কাঁপছে, চোখের পাতাও কাঁপছে। কিন্তু এবার আর সেই কান্না দিয়ে কাউকে বিশ্বাস করানো সম্ভব নয়, কারণ সত্যি নিজেই তার মুখোশ খুলে দিয়েছে। ঐশী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখের ভেতরে আতঙ্কে স্পষ্ট। আর শাহিদুল ইসলাম যেন পাথর হয়ে গেছে, তার মুখে কোনো শব্দ নেই। মাসুদ খান ধীরে ধীরে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, অফিসার, এখন কি আরও কোনো প্রমাণের প্রয়োজন আছে? আমার তো মনে হয় না, এই ফুটেজটাই যথেষ্ট। পুলিশ অফিসার কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে অরুমিতার দিকে তাকালেন। অফিসের ভিতর থেকে তখন একের পর এক চাপা গুঞ্জন উঠতে শুরু করেছে। ছি, এত বড় নাটক! একজন নির্দোষ মানুষকে এভাবে ফাঁসানোর চেষ্টা, এটা তো পরিকল্পিত ছিল। কেউ কেউ অরুমিতার দিকে তার ছেলের চোখে তাকিয়ে মাথা নাড়ছিল। যে মেয়েটিকে কয়েক মিনিট আগেও সবাই অসহায় ভেবে সহানুভূতি দেখাচ্ছিল, এখন সেই মেয়েটি সবার চোখে হয়ে উঠেছে প্রতারণার প্রতীক। পুলিশ অফিসার দৃঢ় কণ্ঠে বললেন, প্রমাণ পরিষ্কার, মিস্টার ইলাম নির্দোষ, তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আপনারা চাইলে এই মেয়েটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। ময়ের চোখে তখন আগুনের মতো জ্বলছিল। সে ধীরে ধীরে অরুমিতার দিকে তাকিয়ে বলল, অবশ্যই এই মেয়েটার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। সে সরাসরি আমার কলিজায় আঘাত করেছে। কেউ আমার ক্ষতি করলে আমি তাকে ক্ষমা করে দিব, কিন্তু কেউ যদি আমার ভালোবাসার বুকে আঁচল লাগায় আমি তার অস্তিত্ব মুছে দেব। ময়ের কণ্ঠে কোনো চিৎকার ছিল না, কিন্তু সেই শান্ত কণ্ঠের ভিতরে এমন এক তীব্রতা ছিল যা অরুমিতার বুক কাঁপিয়ে দিল। ঠিক তখন অরুমিতা হঠাৎ চিৎকার করে উঠল, স্যার, আমি একা জড়িত নই। সবাই থমকে গেল। অরুমিতা কাঁপতে কাঁপতে শাহিদুল ইসলামের দিকে আঙ্গুল তুলল। আমার সঙ্গে ম্যানেজার সাহেবও জড়িত। কথাটা শুনে শাহিদুল ইসলামের মুখ মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গেল। তুমি মিথ্যা বলছো? সে চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠে আর সে আগের মতো কৃতিত্ব ছিল না, কারণ সে জানতো সত্য একবার বেরিয়ে পড়লে তাকে আর কোনো মিথ্যাতে ঢেকে রাখা যায় না। তারপর মো আইনগত ব্যবস্থা নিল।
অরুমিতা এবং শাহিদুল ইসলামের বিরুদ্ধে। কিন্তু অরুমিতা কিংবা শাহিদুল ইসলাম কেউ একবারের জন্য ঐশীর নাম মুখে আনলো না, কারণ তাদের শেষ আশ্রয় তখনও ওই ঐশী। তারা ভেবেছিল ঐশী তাদের বাঁচাবে, কিন্তু সুযোগ বুঝে ঐশী সেখান থেকে দ্রুত সরে পড়ল, আর অরুমিতা ও শাহিদুল ইসলামকে পুলিশে নিয়ে গেল। সব কিছু থেমে যাওয়ার পর অফিসটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও আমি আর মৌ কেবিনে চলে যাই। তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মৌ আমাকে নিয়ে কেবিনে ঢুকলো, তারপর হঠাৎ আমার বুকে কয়েকটা কিলঘুষি মারতে শুরু করে বলল, সব জায়গায় নিজেকে অনেক বাহাদুর মনে করো, সব কিছু ধ্বংস করে দিতে পারো, সবাইকে শেষ করে দিতে পারো, ময়ের চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে। কিন্তু নিজের বেলায় তোমার বিরুদ্ধে এত বড় অপবাদ দেওয়া হলো, তোমাকে ধর্ষণের মতো অপরাধে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, আর তুমি একবারও প্রতিবাদ করলে না। আমি চুপ করে রইলাম। মৌ কাঁদতে কাঁদতে আবার বলল, আমি না এলে তোমার কি হতো? এই কথাটাই যেন আমার বুকের ভেতর জমে থাকা শেষ বাটটুকুও ভেঙে দিল। আমি সঙ্গে সঙ্গে ময়ের কবজি ধরে একটা নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম, আর একটু হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। মৌ থমকে গেল, আমার কণ্ঠ কাঁপছিল। হয়তো আমি মরেও যেতাম। আমার জীবন এমন কখনো হয়নি, কিন্তু তখন আমি কিছুই ভাবতে পারছিলাম না। না অপমান, না পুলিশ, না জেল। আমি শুধু তোমাকে হারানোর ভয়ে কাঁপছিলাম। ময়ের বুকটা যেন ভেঙে গেল। তার চোখের জল আর কোনোভাবেই থামলো না। সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি চোখ বন্ধ করে মৌকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মৌ আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ইলহাম, আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল। এবার সে কান্নায় ভয় ছিল না, ছিল বেঁচে যাওয়ার স্বস্তি, ছিল ভালোবাসায় হারিয়ে না ফেলার আনন্দ, ছিল এমন এক মানুষকে পাওয়ার কৃতজ্ঞতা যে পুরো পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ালেও তার পাশে দাঁড়িয়ে বলবে, আমি তোমাকে বিশ্বাস করি। স্বামী স্ত্রী দুজন একে অপরকে জড়িয়ে ধরে নীরবে কাঁদছিলাম। হঠাৎই কেবিনের দরজায় টোকা পড়ল। দুজনেই ধীরে ধীরে একে অপরকে ছেড়ে দিলাম। মৌ চোখের জল মুছে নিল। আমি গলা পরিষ্কার করে বললাম, ভেতরে আসুন। দরজা খুলে মাসুদ খান ভেতরে ঢুকলেন। তার সঙ্গে আরও কয়েকজন কর্মকর্তা এবং স্টাফও কেবিনে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে ছোট্ট কেবিনটায় আবার মানুষের ভিড় জমে গেল। কিন্তু এবার সে ভিড়ের মধ্যে আর কোনো অভিযোগ ছিল না। ছিল শুধু একটাই সত্য, আমি নির্দোষ। আমার পাশে দাঁড়িয়ে আছে এমন একজন স্ত্রী যার বিশ্বাসকে কোনো মিথ্যা, কোনো ষড়যন্ত্র, কোনো অপবাদ ভাঙতে পারেনি। এক এক করে অফিসের সকল স্টাফ কেবিনের ভিতর ঢুকতে লাগলো। কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেউ আমার সামনে এসে লজ্জিত কণ্ঠে ক্ষমা চাইতে লাগলো। স্যার, আমরা সত্যিই দুঃখিত। আমরা না জেনে আপনাকে ভুল বুঝেছিলাম। স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমরা তখন যা দেখেছি সেটাই সত্যি ভেবেছিলাম। আমরা বুঝতে পারিনি আপনাকে ফাঁসানো হচ্ছে। আমি চুপচাপ সবার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে রাগ ছিল না, বরং ছিল এক ধরনের ক্লান্তি। এতক্ষণে যে আমার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, ঠিক আছে, আপনারা বসুন। আমি নিজে কয়েকজন স্টাফকে আমার কেবিনের সোফায় বসতে বললাম। কয়েকজন সোফায় বসলো, আর বাকিরা কেবিনের একপাশে দাঁড়িয়ে রইল। মাসুদ খান এবং মৌ সামনে দুটো চেয়ারে বসে রইল। কিছুক্ষণ কেবিনের ভেতর নীরবতা বিরাজ করলো। তারপর মাসুদ খান ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা ইলহাম, একটু আগে যে মেয়েটাকে দেখলাম সেই মেয়েটা কে ছিল? আর সে এখানে এসেছিলই বা কেন? মাসুদ খানের প্রশ্নে কয়েকজন স্টাফ একেবারের দিকে তাকালো। এরপর একজন স্টাফ ধীরে ধীরে বলল, স্যার, মেয়েটা খান টেক্সটাইল ভবিষ্যতের সিও ম্যানেজার সাহেব বলেছিলেন উনি নাকি আমাদের কোম্পানি দেখতে এসেছিলেন। আমি এতক্ষণ মাথা নিচু করে বসেছিলাম, কিন্তু স্টাফটির কথা শুনে হঠাৎই আমার মুখের অভিব্যক্তি বদলে গেল। আমার চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার এতক্ষণ মনে ছিল না। কেবিনের সবাই আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, মেয়েটার নাম ঐশী খান। ময়ের চোখে কৌতূহল ফুটে উঠল। মাসুদ খান একটু সামনের দিকে ঝুঁকে এলেন। আমি এবার আবারও বললাম, খান বাহাদুরের মেজ ছেলের মেয়ে। কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলল না। তারপর আমার কণ্ঠ আরও ভারী হয়ে উঠল। আমি আবারও বললাম, আর আমাকে ফাঁসানোর জন্যই এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় মাস্টার মাইন্ড সে। কথাটা শুনে ময়ের চোখ বড় বড় হয়ে গেল। মাসুদ খান স্থির হয়ে তাকিয়ে রইলেন। কেবিনের ভিতরে দাঁড়িয়ে থাকা স্টাফদের মধ্যেও চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো, কারণ এই মেয়েটা এর আগে আমাকে এর চেয়ে ভয়ঙ্করভাবে ফাঁসিয়েছে। মাসুদ খান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কি বলছো ইলহাম? এই মেয়েটাই সব কিছুর মাস্টার মাইন্ড? আর তুমি তাকে আগে থেকেই চিনো? মাসুদ খান কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে চিনো? কখন থেকে চিনো? মোয়া নিজেকে ধরে রাখতে পারল না। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ইলহাম, সে তোমাকে চিনে কিভাবে? তার কণ্ঠে ছিল কৌতূহল,
কিন্তু সেই কৌতূহলের নিচে অদ্ভুত এক অস্থিরতাও লুকিয়েছিল। তোমরা একে অপরকে কিভাবে চেনো? আমি ধীরে ধীরে একটু উঠে দাঁড়ালাম। আমার মুখে তখন এমন এক অভিব্যক্তি ফুটে উঠেছে যা থেকে কেবিনের সবাই নিঃশব্দ হয়ে গেল। আমি কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটা ঐশী, আমার প্রথম ভালোবাসা। ময়ের বুকের ভিতর যেন আচমকা কেউ একটা ভারী পাথর সরে মারল। তার চোখে স্থির হয়ে গেল আমার মুখের ওপর। মাসুদ খানও নিঃশব্দে তাকিয়ে রইলেন। একটা সময় আমি মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসতাম। একটা সময় মেয়েটার সঙ্গে আমার বিয়ে হওয়ারও কথা ছিল। আর একটা সময় আমার খান টেক্সটাইলে সিইও হওয়ারও কথা ছিল। কথাটা শেষ হতে কেবিনের ভিতর যেন বিস্ফোরণ ঘটল। মুখ কয়েক সেকেন্ডে নিথর হয়ে বসে রইল। তার চোখে বিস্ময় অবিশ্বাসের হাজারো প্রশ্ন। তার স্বামী, যে মানুষটাকে সে এতদিন একজন সাধারণ কর্মী হিসেবে চিনেছে, যে মানুষটাকে সে নিজের জীবনের ভালোবাসা হিসেবে পেয়েছে, সে একদম খান টেক্সটাইলের ভবিষ্যৎ সিইও হওয়ার কথা ছিল। আর ঐশী, সে ছিল আমার প্রথম ভালোবাসা। মাসুদ খান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে তখন আর শুধু বিস্ময় নেই, সেখানে প্রশ্ন, অসংখ্য প্রশ্ন। তিনি আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন। তার কণ্ঠ কেঁপে উঠল। ইলহাম, তুমি বললে তোমার ওই মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। আমি চুপ করে রইলাম। মাসুদ খান এক পায়ে গেলেন। আর তোমার খান টেক্সটাইলের সিইও হওয়ার কথা ছিল। কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে তার চোখ শুরু হয়ে এলো। তাহলে তুমি আসলে কে ইলহাম? প্রশ্নটা কেবিনের বাতাসকে যেন মুহূর্তের মধ্যে থামিয়ে দিল। মৌ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন বিস্ময়ের সঙ্গে মিশে গেছে গভীর অস্থিরতা। সে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ইলহাম, তুমি আমাকে সবকিছু বলনি। তার কণ্ঠে অভিযোগ ছিল না, ছিল কষ্ট। তুমি খান টেক্সটাইলের সিইও হতে? বইয়ের চোখে জল জমে উঠল। তাহলে তুমি আমাকে কে বলে পরিচয় দিয়েছিলে? তুমি আসলে কে? আমি চোখ বন্ধ করলাম। আমার চারপাশে তাকিয়ে থাকে স্টাফদের কেউ বিস্ময় একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের কাছে আমি ছিলাম একজন সাধারণ কর্মী, কিন্তু এখন তারা জানতে পারছে এই মানুষটার অতীতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল সাম্রাজ্যের সম্পর্ক রয়েছে। কেউ নিচু গলায় ফিসফিস করে বলল, তাহলে স্যার আসলে? কথাটা শেষ করার সাহস হলো না তার। আমি শুধু দাঁড়িয়ে রইলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী, পাশে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর, আর তাদের চোখে তখন একটাই প্রশ্ন, আমি আসলে কে? কেবিনের ভেতর নেমে এলো গভীর নীরবতা। মো আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ভালোবাসা এখনও আছে, কিন্তু সেই ভালোবাসার পাশে এসে দাঁড়িয়েছে এক অজানা সত্যের ছায়া। মাসুদ খানও নিঃশব্দে তাকিয়েছেন তার জামাইয়ের দিকে, আর আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে তখন অতীতের দীর্ঘ ছায়া। ঐশী, খান টেক্সটাইল, অতীতের ভালোবাসা, ভেঙে যাওয়ার সম্পর্ক, আর এমন এক পরিচয়, যে পরিচয় এতদিন আমি পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজ আমি নিজের স্ত্রী আর শ্বশুরের সামনে দাঁড়িয়েই সেই গোপন পরিচয় আর কতক্ষণ লুকিয়ে রাখবো? মাসুদ খান আর মৌ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। তাদের চোখের ভেতর তখন হাজারো প্রশ্নের ঢেউ। যেন এতদিন ধরে যাকে তারা চিনেছে, ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তার পরিচয়ের আড়ালে লুকিয়েছিল আরও এক বিশাল অজানা সত্য। কেবিনের ভেতরে উপস্থিত প্রতিটি মানুষই নিঃশব্দে আমার দিকে তাকিয়েছিল। কারো মুখে কোনো কথা নেই, শুধু প্রত্যেকের চোখে একই প্রশ্ন, আমি আসলে কে? মৌ ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, তোমার আর ঐশীর সম্পর্কটা কি ছিল ইলহাম? খান বাহাদুর কি তোমাদের সম্পর্ক মেনে নেয়নি? কোনো সমস্যা হয়েছিল? মৌয়ের প্রশ্ন শেষ হওয়ার আগেই মাসুদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আব্রাহাম তো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি খান বাহাদুরকে হাড়ে হাড়ে চিনি। সে কখনোই তার নাতনিকে মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিত না। মাসুদ খানের কথাটা শুনে আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে যেন অদ্ভুত এক দৃঢ়তা। চোয়াল শক্ত হয়ে গেল। বুকটা সোজা করে দাঁড়িয়ে আমি ধীর অথচ ভারী কণ্ঠে বললাম, এমন কোনো সমস্যা ছিল না স্যার। মাসুদ খান থমকে গেলেন। মৌ অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি আবারও বললাম, খান বাহাদুর আমাদের বিয়েতেও রাজি ছিল। শুধু আমার আর ঐশীর বিয়ে নয়, ঐশীর বড় ভাই অনিকের সঙ্গে আমার বোন ঈশার বিয়েরও কথা ছিল। ময়ের চোখও বড় বড় হয়ে গেল। মাসুদ খান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। সব কিছু ঠিকঠাক ছিল। দুই পক্ষের সম্মতিতে বিয়ের কথা হয়েছিল, কিন্তু বিয়ের দিন আমাদের বিয়ে ভেঙে যায়। কি? ময়ের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে আমার দিকে চোখে পড়ে বলল, কেন ইলহাম? এমন কি হয়েছিল যার জন্য সবকিছু ঠিক থাকার পরেও তোমাদের বিয়ে ভেঙে গেল? মাসুদ খানও গম্ভীর দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। কয়েক মুহূর্ত নীরব রইলাম। তারপর ধীরে ধীরে মৌ আর মাসুদ খানের দিকে ঝুঁকে পড়ে এমন এক কণ্ঠে বললাম, যার প্রতিটি শব্দের জন্য কেবিনের দেয়ালে গিয়ে ধাক্কা লাগলো। সমস্যা ছিল একটাই, যে সমস্যার প্রায় প্রতিটি ধনী পরিবারের ভেতরে লুকিয়ে থাকে। খান বাহাদুরের 50,000 কোটি টাকার সম্পত্তি। শব্দগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কেবিনের বাতাস যেন জমে গেল। মাসুদ খান ও মৌ দুজনেই রীতিমতো কেঁপে উঠল। একজন স্টাফার নিজেকে সামলে রাখতে না পেরে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। তারপর ঠোঁটের কোণে একটুখানি তিক্ত হাসি ফুটে উঠল। আমি থামলাম।
তারপর বুক ফুলিয়ে বললাম, কারণ খান বাহাদুরের 50,000 কোটি টাকার বিশাল টেক্সটাইল সাম্রাজ্য সামলানোর একমাত্র যোগ্য উত্তরাধিকার ছিলাম আমি। কথাটা শুনে যেন কেবিনের ভিতর অদৃশ্য কোনো বিস্ফোরণ ঘটল। ময়ের চোখ বড় বড় হয়ে গেল। মাসুদ খানের মুখের সমস্ত রং মুহূর্তের মধ্যে বদলে গেল। স্টাফদের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কারো চোখে বিস্ময়, কারো চোখে অবিশ্বাস। কেউ বুঝে উঠতে পারছে না তারা এতদিন যাকে সাধারণ একজন কর্মী, একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার হিসেবে দেখেছে, তার পরিচয়ের আড়ালে আসলে কি লুকিয়েছিল। আমি আব্রাহাম খান ইলহাম, সন অফ আসলাম খান। ব্যাস, এতটুকু বলে আমি থেমে যাই। কিন্তু আমার বলা মাত্র কয়েকটি শব্দই যেন পুরো কেবিনের সময় থামিয়ে দেয়। কেউ কথা বলল না, কেউ নড়ল না, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মাসুদ খান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ বড় বড় হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। মনে হচ্ছিল তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। হঠাৎ তিনি কাঁপা অথচ বিস্ফোরিত কণ্ঠে বললেন, তার মানে? তিনি থেমে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, তার মানে তুমি খান বাহাদুরের নাতি? মাসুদ খান আরও এক পায়ে গেলেন। খান বাহাদুরের বড় ছেলে আসলাম খানের ছেলে? তুমি সেই আব্রাহাম খান ইলহাম যাকে খান বাহাদুর অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল? কেবিনের ভিতরে উপস্থিত প্রত্যেকের বুকের ভিতর যেন ধুক করে উঠল। মাসুদ খান থামলেন না। যাকে খান বাহাদুর বাংলাদেশের কোনো কোম্পানিতে চাকরি না দেওয়ার নির্দেশ দিয়েছিল? মৌ তখন স্থির হয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে অবিশ্বাস, বিস্ময়, কষ্ট সব কিছু একসঙ্গে জমে উঠেছে। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে তখন বহু বছরে জমে থাকা অপমানের আগুন। হ্যাঁ, আমি সেই আব্রাহাম খান ইলহাম যাকে হাজার অপমান, অপদস্থ আর তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, যার সম্মান মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছিল একটা মিথ্যা অপবাদের কারণে। সে অপমান, সে অবিশ্বাস, সে দিনগুলো সব কিছু যেন আবার আমার চোখের সামনে বেশি উঠল। মোহন নিজেকে ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে কান্নার মধ্যে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু অসহায় কষ্ট। মৌ কাঁপা কণ্ঠে বলে উঠল, প্লিজ ইলহাম। আমি তার দিকে তাকালাম। ময়ের চোখে তখন কান্নায় ভিজে গেছে। সে ধীরে ধীরে বলল, তুমি সবকিছু খুলে বলো, আমি সবকিছু শুনতে চাই। এক মুহূর্ত থেমে মৌ ফুপিয়ে উঠল। আমি আর নিতে পারছি না ইলহাম। আমার বুকের ভেতরে যেন মোচড় দিয়ে উঠল। এতদিন আমি নিজের অতীতকে বুকের মধ্যে পাথরের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী, আমার ভালোবাসার মানুষ, আমার সন্তানের মা, যে মানুষটি আমার প্রতি পৃথিবীর সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছে, আমার ইলহাম এটা করতে পারে না। আর সেই মানুষটি আমার চোখের দিকে তাকিয়ে সত্য জানতে চাইছে। আমি ধীরে ধীরে ময়ের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে জমে উঠল অশ্রু। আর কেবিনের ভিতর উপস্থিত সবাই নিঃশব্দ অপেক্ষা করতে লাগলো আব্রাহাম খান ইলহামের জীবনে আসলে কি ঘটেছিল। কি সেই অপমান, যে অপমানের কারণে 50,000 কোটি টাকা সাম্রাজ্যের উত্তরাধিকার হয়েও আজ সে একজন সাধারণ কর্মচারীর পরিচয় বেঁচেছিল। আর কেনই বা খান বাহাদুর নিজের আপন নাতিকে সমস্ত পৃথিবীর সামনে ধ্বংস করে দিতে চেয়েছিল। এরপর আমি শুরু থেকে সব কিছু খুলে বলতে শুরু করলাম। খান বাহাদুর ওই বাড়িতে আমাকে একের পর এক অপমান, আমার হাঁটু ছিলে যাওয়া পর্যন্ত আমাকে অপমানিত করা, ঈশার গর্ভবতী হওয়া, তারপর ঈশার আত্মহত্যার চেষ্টা, আর নিজের বিয়ে, কানাডায় চলে যাওয়া, সব কিছু একটা ঘটনা বাদ দিলাম না। প্রতিটি কথা বলতে বলতে আমার কণ্ঠ কখনো ভারী হয়ে আসছিল, কখনো থেমে যাচ্ছিল, যেন আমি শুধু অতীতের কথা বলছিলাম না, নিজের বুকের ভিতর চাপা পড়ে থাকা প্রতিটি ক্ষত আবার নতুন করে খুলে দিচ্ছিলাম। কেবিনের ভিতরে উপস্থিত সকল স্টাফ নিস্তব্ধ হয়ে শুনছিল। তাদের চোখ বড় বড় হয়ে গেছে। তারা যেন কল্পনা করতে পারছিল না একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য কেউ এতটা নোংরা, এতটা নিকৃষ্ট, এতটা ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে। একজন মানুষকে শুধু অপমান করে থামেনি তারা, তার সম্মান কেড়ে নেওয়া হয়েছে, তার ভালোবাসাকে ভেঙে দেওয়া হয়েছে, তার বোনের জীবন নিয়ে খেলেছে, আর শেষ পর্যন্ত তাকে পৃথিবীর সমান অপরাধী বানিয়ে দেওয়ার চেষ্টাও করেছে। মৌ আর মাসুদ খানের চোখ বড় বড় হয়ে গেছে। তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মৌয়ের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়েছে। কাঁপা কণ্ঠে সে বলে উঠল, ভিডিওগুলো কোথা থেকে এসেছিল আর কিভাবে বানানো হয়েছিল ওই ভিডিও? কে বানিয়েছিল আর খান বাহাদুরকে কে পাঠিয়েছিল সেই ভিডিওগুলো? এই সমস্ত ষড়যন্ত্রের মূল হোতা কে? আমি ধীরে ধীরে বললাম, এইসবের সঙ্গে ঐশী অনেকটাই জড়িত ছিল। প্রথমে আমি সন্দেহটা তাদের উপর করিনি, কিন্তু বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর রাস্তায় ঈশা যখন আমাকে সব কিছু খুলে বলেছিল, অনিককে সে কী বলেছিল, কীভাবে সৈনিকের সন্তানের মা হতে চলেছে, এসব যখন আমি জানতে পারি তখন বুঝতে পারি এইসবের পেছনে ঐশীও জড়িত। কথাটা শুনে মাসুদ খান হঠাৎ চিৎকার করে উঠলেন, তুমি সম্পূর্ণ ভুল আব্রাহাম, তুমি সম্পূর্ণ ভুল। আমি থমকে গেলাম। মাসুদ খান চল শক্ত করে বলে উঠলেন, ঐশী যতটুকুই করুক
এত বড় আর এত ডেঞ্জারাস ষড়যন্ত্রের পেছনে শুধু ঐশী নেই। তিনি এক মুহূর্ত থামলেন, তারপর দৃঢ়কণ্ঠে বললেন, এর পেছনে ঐশীর মা রিনা খান জড়িত। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। কথাটা শুনে আমার শরীরে সমস্ত রোম দাঁড়িয়ে গেল, আমার চোখ বড় বড় হয়ে গেল। এক নিঃশ্বাসে তাকিয়ে রইলাম মাসুদ খানের দিকে। কিছুক্ষণ পর, স্যার, আপনি এতটা নিশ্চিত কিভাবে? আর আপনি আমার চাচিকে কিভাবে চেনেন? মাসুদ খান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখের পেশি শক্ত হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমার চাচা আব্রাহাম। কেবিনের ভিতর যেন হঠাৎ সবাই থেমে গেল। মাসুদ খান ভারী কণ্ঠে বললেন, আমি খান বাহাদুরের ছোট ছেলে, আমি মাসুদ খান। কথাটা শুনেই আমি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমার চোখ বিস্ফোরিত, মুখে অবিশ্বাস। কি, আপনি আমার চাচ্চু? মাসুদ খান নীরবে তাকিয়ে রইলেন। আমার চোখে তখন অবিশ্বাসের সঙ্গে মিশে গেছে বিস্ময়ে। তাহলে আপনি সেই মানুষ যাকে দাদু বাড়ি থেকে বের করে দিয়েছিল? কথাটা শুনে মোর চোখ বড় বড় হয়ে গেল। কেবিনে থাকা প্রত্যেকটা স্টাফও বিস্ময় একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সবার দৃষ্টি গিয়ে থামলো মাসুদ খানের ওপর। মাসুদ খান গম্ভীর নিঃশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে বলে উঠলেন, তুমি অনেক কিছুই জানো না আব্রাহাম। রিনা ভালো মানুষের মুখোশ পরে থাকা এক শয়তান। কেবিনের ভেতর নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল। মাসুদ খান বলেই চললেন, তোমার দাদু কখনো কোনো মেয়ের কথাই সহজে পাত্তা দিত না, কিন্তু মেয়েরা এমন এমন ছলনা করতে পারে, এমন এমন অভিনয় করতে পারে, যা দিয়ে একজন পুরুষকে অনায়াসেই ধ্বংস করে দেওয়া যায়। তিনি দীর্ঘ শ্বাস ফেললেন। আমি ছিলাম আমাদের 3 ভাইয়ের মধ্যে সবার ছোট। মাসুদ খান ধীরে ধীরে অতীতের দিকে ফিরে গেলেন। তোমার বাবা আসলাম খান ছিল আমার বড় ভাই। তিনি বিয়ে করার 5 দিন পর তোমার মেজো চাচা রিনা খানকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মাসুদ খানের চোখে তখন তীব্র ঘৃণা। আর সেই রিনা খান খুব কৌশলে আমাকে এমনভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল যেন আমি তাকে ধর্ষণ করার চেষ্টা করেছি। আমার চোখে বিস্ফোরিত হয়ে গেল। কি, আপনাকে ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়েছিল? মৌ কান্নারত অবস্থায় চোখ বড় বড় করে তার বাবার দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠ কেঁপে উঠল। বাবা, তুমি এত কষ্ট এত বছর বুকের মধ্যে চেপে রেখেছ, কোনোদিন আমাদের কিছু বলনি কেন? মাসুদ খান মেয়ের কথায় কোনো উত্তর দিলেন না। তিনি শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর ধীরে ধীরে বললেন, আব্রাহাম। মাসুদ খানের পরবর্তী কথাগুলোই যেন আমার বুকের ভিতরে সরাসরি ছুরি হয়ে ঢুকে গেল। তুমি কি জানো তোমার বাবা মা মারা যায়নি? আমার চোখের পাতা কেঁপে উঠল। কেবিনের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মাসুদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, তাদের লোক দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার শরীর হঠাৎ জমে গেল। আমার ঠোঁট সামান্য কেঁপে উঠল। কি? আর এই কাজটা করেছে রিনা খান। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কেবিনের ভেতর যেন একসঙ্গে অসংখ্য বিস্ফোরণ ঘটল। মৌ দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। তার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কয়েকজন স্টাফ অবিশ্বাসে মাথা নাড়াতে লাগলো। কেউ যেন সত্য মেনে নিতে পারছে না যে মানুষগুলোকে আমি এতদিন মৃত বলে জেনে এসেছি, যাদের হারানোর কষ্ট বুকের মধ্যে নিয়ে বেঁচেছিলাম, তাদের মৃত্যু নাকি কোনো দুর্ঘটনা ছিল না, তাদের হত্যা করা হয়েছিল। আর সেই হত্যার পেছনে ছিল আমারই নিজের পরিবারের একজন মানুষ। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে যেন সব কিছু অন্ধকার হয়ে গেল। তারপর ধীরে ধীরে আমার দুহাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। জল শক্ত হয়ে গেল। চোখের জল ধীরে ধীরে শুকিয়ে গেল। সেই চোখের জল এখন আর শুধু কষ্টের ছিল না, ছিল আগুন, বহু বছরের অপমানের আগুন, বাবা মাকে হারানোর আগুন, নিজের জীবন ধ্বংস হয়ে যাওয়ার আগুন। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার কণ্ঠ নিচু, কিন্তু প্রতিটি শব্দে ছিল ভয়ঙ্কর দৃঢ়তা। রিনা খান। মাসুদ খান নীরবে তাকিয়ে রইলেন। আমার চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। ধীরে ধীরে বললাম, যে মানুষ আমার বাবা মাকে হত্যা করেছে, যে মানুষ আমার পরিবার ধ্বংস করেছে, যে মানুষ আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে, আমি তাকে ছাড়বো না। কেবিনে উপস্থিত সবাই নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইল, কারণ তারা বুঝতে পারছিল এটা আর শুধু একজন সাধারণ মানুষের ব্যক্তিগত কষ্টের গল্প নয়, এটা এখন প্রতিশোধের শুরু। আর আমার জীবনে এতদিন যে ঝড় বয়ে গেছে তার জবাব দেওয়ার সময় এবার সত্যি এসে গেছে। আমার কণ্ঠে প্রতিশোধের সেই অগ্নিকরা ঘোষণা কেবিনের বাতাসকে যেন মুহূর্তে ভারী করে তুলেছে। আমি আব্রাহাম খান ইলহাম, খান বাহাদুরের সাম্রাজ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, আর রিনা খানের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে ফেলব। আমার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যেন আমি কোনো কথা বলছি না, একটা যুদ্ধের ঘোষণা দিচ্ছি। কথাগুলো শুনে মাসুদ খান বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে আমার হাতে শুধু প্রতিশোধের আগুনে নেই, আছে খান বাহাদুরের বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতাও। রিনা খান সেই নারী যে মাটির নিচে লুকিয়ে থাকে একটা বিষধর সাপ,
এতদিন অন্ধকার থেকে সবল মেরেছে, মানুষকে ধ্বংস করেছে, আর নিজের মুখে নিষ্পাপতার মুখোশ এঁটে রেখেছে। কিন্তু এবার আমি জেগে উঠেছি। এবারে তো সে বিষধর সাপের বিষদাঁত ভেঙে দেওয়ার সময় এসেছে। অন্যদিকে ঐশী MK টেক্সটাইলের অফিস থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। তার পা চলছিল, কিন্তু তার মনের ভিতর যেন একটু স্থিরতা ছিল না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, মৌ মেয়েটা আব্রাহামকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। ময়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। এ মেয়ে সবার সামনে নিজের স্বামীকে বিশ্বাস করে দাঁড়িয়েছিল। যে মেয়ে তার স্বামীর বিরুদ্ধে পৃথিবীর সমস্ত সন্দেহ, অপবাদ আর অভিযোগের বিরুদ্ধে একা দাঁড়িয়ে বলেছিল, আমার ইলহাম এটা করতে পারে না। ঐশীর বুকের ভেতরটা অজানা ভয় কেঁপে উঠল। যতক্ষণ আব্রাহামের পাশে এই মেয়ের ভালোবাসার বিশ্বাস আছে, ততক্ষণ আব্রাহামকে কোনো ষড়যন্ত্রে ফাঁসানো অসম্ভব। ময়ের ভালোবাসা ছিল অন্ধের মতো, আর সে অন্ধবিশ্বাসী আজ ঐশীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই মেয়ের ভালোবাসা, এই মেয়ের বিশ্বাস অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। ঐশী গাড়িতে উঠে বসলো, কিন্তু তার মনে হলো আজ সে শুধু আমাকে ফাঁসাতে ব্যর্থ হয়নি, আজ সে বুঝে গেছে আমাকে ভাঙতে হলে আগে ময়ের বিশ্বাসকে ভাঙতে হবে। অন্যদিকে খান বাহাদুরের অফিসে তখন সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ। বিশাল কনফারেন্স রুমে খান বাহাদুর তার ফ্যাশন ডিজাইনারদের নিয়ে আমেরিকার 20,000 কোটি টাকার শীত বস্ত্রের প্রজেক্টের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। টেবিলের উপর ছড়িয়েছিল অসংখ্য ডিজাইন, কাপড়ের নমুনা আর নকশা, কিন্তু ঐশী সেখানে উপস্থিত ছিল না। বিষয়টি খান বাহাদুরের চোখ এড়ালো না, তার চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। কিছুক্ষণ পর ঐশী অফিসে উপস্থিত হলেন। খান বাহাদুর গর্জে উঠলেন, খান বাহাদুরের, তোকে দিয়ে কোনোভাবেই কোম্পানির সিও হওয়া সম্ভব না। ঐশী থমকে দাঁড়িয়ে গেল। খান বাহাদুর থামলেন না। তোদের সম্মানের জন্য আমি আব্রাহামকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু তোরা দুই ভাই বোন তার পায়ের নখের সামান্য যোগ্যও নস। কথাগুলো ঐশীর বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। তার মনে হলো কেউ যেন তার সম্মানকে সবার সামনে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলছে। মুহূর্তের জন্য তার ভিতরে এমন এক ক্রোধ জেগে উঠল। ইচ্ছে হলো এই মুহূর্তে নিজের দাদুর গলা চেপে ধরে সব অপমানের জবাব দিয়ে দিতে, কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দিল। খান বাহাদুরের ক্ষমতার সামনে সে এখনো তুচ্ছ, একটি বালুর কণার মতো। খান বাহাদুর আবারও গর্জে উঠলেন, আর মাত্র 15 দিন আছে। তোরা ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে থেকে এই প্রজেক্টের ডিজাইন তৈরি করবে। যেদিকে যে সমস্যা হবে সেই সমস্যার সমাধান করবে। কিন্তু যদি এই প্রজেক্ট খান টেক্সটাইল না পায়, তাহলে তোরা দুই ভাই বোন সিও হওয়ার আশা ছেড়ে দিবে। ঐশীর বুকের ভিতর দুপুক শব্দ শুরু হয়ে গেল। তার শরীর কেঁপে উঠল। মনের ভেতর একটা কথাই ঘটতে লাগলো, একদিকে আব্রাহাম দাঁড়িয়ে আছে খান টেক্সটাইলকে পথে নামিয়ে দেওয়ার জন্য, আর আমি চাইলেও এখন তাকে কিছু করতে পারছি না, কারণ তার পাশে আছে তার স্ত্রী, যে স্ত্রী তাকে অন্ধের মতো ভালোবাসে। আর সেই স্ত্রীর বিশ্বাসের কাছে আমার এত বড় ষড়যন্ত্র মাটির সঙ্গে মিশে গেল। আর তার উপর দাদুভাই বলছে এই প্রজেক্ট না পেলে আমরা কেউ সিইও হতে পারবো না। ঐশীর বুকের ভেতরটা যেন আরও ভারী হয়ে উঠল। অন্যদিকে আমি আর মৌ বাড়িতে ফিরে এলাম। রাতের খাবার খেয়ে শেষে দুজনেই নিজেদের ঘরে এলাম। তখন বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল যেন দরজার ওপারেই থেমে গেল। মৌ ধীরে ধীরে আমার বুকে মাথা রাখলো। কিছুক্ষণ নীরব থাকার পর নিচু কণ্ঠে বলল, জানো ইলহাম, আমি জানি না আমি প্রথম যাকে ভালোবেসেছিলাম সেই আবিরের প্রতি আমার ভালোবাসাটা সত্যিকারের ছিল কিনা, নাকি তোমাকে এখন যে ভালোবাসি সেটাই সত্যিকারের ভালোবাসা। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, মৌ, আমিও তো এটাই চিন্তা করছি। ঐশীকে আমি সবসময় খুব ভালোবাসতাম, কিন্তু তাকে হারানোর পর আমার একটুও কষ্ট হয়নি। কিন্তু আজ যখন মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো, তখন সে ভয়টা আমাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। মনে হচ্ছিল তোমাকে হারালে আমার পৃথিবীতে আর কিছুই থাকবে না। ময়ের চোখ ধীরে ধীরে বেজে উঠল। তখন অশ্রু ভেজা কণ্ঠে বলল, আবিরের জন্য আমি কখনো এমন কষ্ট পাইনি, কিন্তু আজ যখন তোমাকে পুলিশ নিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর থেকে আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ময়ের কণ্ঠ কেঁপে উঠল। তোতলাতে তোতলাতে বলল, আমি মৌ, আমি আমার আব্রাহামকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আব্রাহাম। কথা শেষ করে মৌ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার বুকের ভিতর জমে থাকা সমস্ত কান্না যেন একসঙ্গে বেরিয়ে এলো, আর হু হু করে কাঁদতে লাগলো সে। ময়ের চোখের জলে আমার বুক ভিজে গেল। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বললাম, মৌ, আমি তো তোমাকে হারানোর কথা চিন্তা করতে পারছিলাম না। তুমি যদি আমাকে আর একটু দেরি করে আটকাতে, তাহলে হয়তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মরে যেতাম। মৌ সঙ্গে সঙ্গে আমার মুখটা দুহাত দিয়ে চেপে ধরলো। প্লিজ
এমন কথা আর বলবে না। তোমাকে হারানোর কথা আমি চিন্তাও করতে পারি না। আমি তাকে আরও শক্ত করে বুকে টেনে নিলাম। তারপর চোখ বন্ধ হয়ে গেল। মনের ভিতর থেকে নিঃশব্দে একটা প্রার্থনা বেরিয়ে এলো। হে আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুক্রিয়া। তুমি ঐশীর মতো একজন বেঈমান মানুষকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, আর মোয়ের মতো একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে আমার জীবনে দিয়েছো। অন্যদিকে মো আমার বুকে মাথা রেখে মনে মনে বলল, আবিরকে হারানোর কোনো আফসোস আমার জীবনে নেই, কিন্তু তোমাকে পাওয়ার যে আনন্দ তা আমি কখনো কল্পনাও করিনি। সেই রাতে দুজনের মাঝখানে কোনো অভিমান রইল না কোনো দূরত্ব। ভালোবাসা, আদর আর একে অপরকে আঁকড়ে ধরে স্পর্শে ভরিয়ে দিলাম দুজনকে। আমরা রাতটা পার করে দিলাম। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই মৌ ধীরে ধীরে চোখ মেলল। চোখ খুলেই বুঝতে পারলো সে এখন আমার বুকের মধ্যে জড়িয়ে আছে। দুজনের শরীরের ওপর কম্বল জড়ানো। মৌ ধীরে ধীরে কম্বলটা সরাতে গিয়েও থমকে গেল। তার মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। নিজের শরীরে কোনো প্রকার কাপড়ের অস্তিত্ব ছিল না। নিজের শরীরে কোনো কাপড় না থাকায় বিষয়টি বুঝতে পেরে সে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। মৌয়ের লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে আমার ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। আর দুষ্টুমি করে বললাম, থাক না, এভাবে তোমাকে দেখতে আমার যে কি ভালো লাগছে তুমি জানো না। মন জুড়িয়ে যাচ্ছে। মৌ সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে আমার বুকে কয়েকটা কিল ঘুষিয়ে দিয়ে বলে, শৈতান, কুত্তা, গন্ডার, লুচ্চা, যখন তখন আমাকে লজ্জা দেবে। তোমার মুখে কি কিছুই আটকায় না? আমি হো হো করে এসে উঠলাম। মৌ দ্রুত নিজের শরীরে চাদর জড়িয়ে নিয়ে বাথরুমের দিকে ছুটে গেল। আর আমি তার দিকে তাকিয়ে হাসতে থাকলাম, কারণ এই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটাই ছিল আমার সবচেয়ে প্রিয়। মহিলা লজ্জা পাওয়াই ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। এভাবেই দিন গড়িয়ে রাত নামে। রাত পেরিয়ে আবার ভোর আসে। সময়ের কাঁটা নিজের গতিতে এগিয়ে যেতে থাকে। কিন্তু সেই সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছিল এমন এক দিন, যে দিনটির অপেক্ষায় ছিল বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনের দুই প্রতিদ্বন্দ্বী। একদিকে খান বাহাদুর, অন্যদিকে মাসুদ খান। আমেরিকান কোম্পানির বিশাল শীত বস্ত্রের টেন্ডার জমা দেওয়ার দিন যতই ঘনিয়ে আসছিল, ততই দুই পক্ষের প্রস্তুতি আরও তীব্র হয়ে উঠছিল। অবশেষে সেই গুরুত্বপূর্ণ দিনটি একেবারে সামনে এসে দাঁড়ালো। মাসুদ খানের অফিসে সেদিন ছিল অন্যরকম ব্যস্ততা। আমি আমার ফ্যাশন ডিজাইনারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করেছি। মিটিংয়ে উপস্থিত ছিলেন মাসুদ খান ও মৌ। কনফারেন্স টেবিলের উপর একের পর এক ডিজাইন নকশা সাজানো ছিল। কেউ কথা বলছিল না, সবার চোখ ছিল আমার দিকে। আমি ধীরে ধীরে একের পর এক ডিজাইন উপস্থাপন করতে শুরু করলাম। প্রথম ডিজাইনটি স্ক্রিনে ভেসে উঠতেই ঘরের পরিবেশ বদলে গেল। তারপর দ্বিতীয়টি, তৃতীয়টি। প্রতিটি ডিজাইনই ছিল আলাদা সৌন্দর্য, আলাদা আধুনিকতা, আলাদা চিন্তা। জ্যাকেটের গুণগত মান, কাপড়ের ব্যবহার, নকশার সৌন্দর্য সব কিছু যেন একসঙ্গে মিলেমিশে এক অসাধারণ রূপ ধারণ করেছে। মাসুদ খান এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ধীরে ধীরে বিস্ময় ফুটে উঠল। ময়ের চোখও বিস্ময়ে বড় হয়ে গেল, যেন সে বিশ্বাসই করতে পারছিল না একটি জ্যাকেট ডিজাইন এতটা আকর্ষণীয় হতে পারে। আমি শেষ ডিজাইনটি উপস্থাপন করে শান্তভাবে দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমার সামনে বসে থাকা মাসুদ খানের বুকের ভেতর তখন অন্য রকমের উত্তেজনা। তিনি মনে মনে বললেন, এই টেন্ডার, এই প্রজেক্ট আমরাই পাবো। তার চোখের সামনে ভেসে উঠল খান বাহাদুরের সে আত্মবিশ্বাসী মুখ। খান বাহাদুর, তুমি বলেছিলে আমার উল্টো গণনা শুরু হয়ে গেছে। মাসুদ খানের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদৃশ্য হাসি ফুটে উঠল। কিন্তু তুমি জানো না, তোমার সাম্রাজ্যের উল্টো গণনা অনেক আগেই শুরু হয়ে গেছে। অন্যদিকে খান বাহাদুরেরও কোনো কমতি রাখছিলেন না। আমেরিকান কোম্পানির বিশাল প্রজেক্টটি পাওয়ার জন্য তিনি যেন কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিলেন। তার 55 বছরের ব্যবসায়িক জীবনে এর চেয়ে বড় প্রজেক্ট নিয়ে কাজ করেছে, কিন্তু এই প্রজেক্ট তাকে এভাবে নাড়িয়ে দিচ্ছে, যার জন্য তাকে এতটা অস্থির হয়ে উঠতে হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম, কারণ তার সামনে দাঁড়িয়েছিল মাসুদ খান। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে, মাসুদ খান একাই যুদ্ধ লড়ছে না, কে একজন তার পাশে দাঁড়িয়ে আছে। কে একজন এমনভাবে তাকে প্রস্তুত করছে যে মানুষটি খান বাহাদুরের 55 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, সাম্রাজ্য আর আত্মবিশ্বাস সব কিছুকে একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। খান বাহাদুর একা নিজের অফিসে বসেছিলেন। তার সামনে ছড়িয়ে ছিল আমেরিকান প্রজেক্টের নকশা, ফ্যাশন ডিজাইনের নমুনা ও বিভিন্ন রিপোর্ট। কিন্তু তার চোখ সেসবের ওপর ছিল না, তার চোখ ছিল দূরে। মনে হচ্ছিল তিনি কোনো ডিজাইন দেখছেন না, তিনি নিজের সাম্রাজ্যের ভবিষ্যৎ দেখার চেষ্টা করছেন। তার মনের মধ্যে প্রশ্নটা বারবার ফিরে আসছিল, মাসুদ খান, একার পক্ষে আমার সঙ্গে এভাবে যুদ্ধ করার কোনোভাবেই সম্ভব নয়। এই 55 বছরের ব্যবসায়িক জীবনে আমি কখনো কোনো প্রজেক্ট নিয়ে এভাবে চিন্তিত হইনি। তাহলে মাসুদ খানের সঙ্গে কে এভাবে কাজ করছে? খান বাহাদুরের চোখ ধীরে ধীরে সংকুচিত হয়ে এলো। তার বুকের ভিতর অজানা একটা আশঙ্কা জন্ম নিল। কেমন একজন মানুষ যে আমার 55 বছরের সাম্রাজ্যের ভিত পর্যন্ত নাড়িয়ে দিতে পেরেছে? ঘরের নীরবতার মধ্যেই
খান বাহাদুরের মুঠো শক্ত হয়ে গেল। কিন্তু তিনি জানতেন না যে মানুষটির সন্ধান তিনি এতদিন ধরে করছেন, যে মানুষটির পরিচয় জানার জন্য তার সমস্ত শক্তি ব্যয় হচ্ছে, সেই মানুষটি ইতিমধ্যে তার সাম্রাজ্যের একেবারে সামনে দাঁড়িয়ে গেছে। এরপরে ঘটবে মহাভূমিকম্প, মহাঝড়, যে ঝড়ে তছনছ হয়ে যাবে খান বাহাদুরের সাম্রাজ্য। তো কি হতে পারে এরপর? আর হ্যাঁ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী পর্বে একদম সকল পর্ব A to Z পুরো গল্প একসাথে করে দেওয়া হবে। তো যারা পার্ট পার্ট গল্পের জন্য শোনোনি তাদের আর অপেক্ষা নেই, ইনশাল্লাহ আগামীকালে পেয়ে যাবে সকল পর্ব একসাথে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।